নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প তোমার হাতের নগ্ন পুতুল আমি। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প তোমার হাতের নগ্ন পুতুল আমি। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। Oh, sweetie, you are just wow! Just wow! কেন? দারুণ! তুমি যে এত ভালো সার্ভিস দিতে পারো আমি জাস্ট আশা করিনি। আমার সঙ্গে সঙ্গে তাল মেলাও। হ্যাঁ, এইভাবে হাত উপরে, হ্যাঁ, কোমর নিচে। এই তো হচ্ছে। খুব সুন্দর। দারুণ দারুণ হচ্ছে। মা, মা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? তোমার বৌমা কোথায়? সে তো জিমে গেছে। তোকে বলে যায়নি? জিম জিম করে না পর ভাতারের সঙ্গে ফষ্টি নষ্টি করে? কি বলছিস বাবু এসব? ঠিকই বলছি। ভাগ্যিস ওকে আমার সন্দেহ হয়েছিল। ওর ব্যাগের ভেতরে আমি ছোট্ট একটা মাইক্রোফোন দিয়ে দিয়েছিলাম। যা কথোপকথন ও করবে আমি সবটা শুনতে পাবো। কি হয়েছে আমাকে বল বাবু, কি হয়েছে? আমার মাথা ঠিক নেই। আমি যে কি করব। কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে একটি কন্যা। বয়স এই বছর 7 এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী। এই বাড়িতে রয়েছে সুইটির স্বামী, শাশুড়ি এবং তার সন্তান। বাড়িতে কাজ করার জন্য বেশ কয়েকটি কাজের লোক। শ্বশুর মশাই কাজের খাতিরেই দেশের বাইরে থাকেন। ভিডিও কলে মাঝে মধ্যে কথাবার্তা হয়। সুইটির বিয়ে হয়েছে আজ 15 বছর। বিয়ে হয়েছে স্বনামধন্য ব্যারিস্টার শশাঙ্ক রায়চৌধুরীর সাথে। সুইটির ভালো নাম শর্মিষ্ঠা। তাকে ভালোবেসে শশাঙ্ক সুইটি বলে ডাকে। বাচ্চাটা হওয়ার পরই সুইটির শরীরে অসম্ভব পরিবর্তন আসতে শুরু করে। এমনিতেই মেয়েদের শরীরে বাচ্চা হওয়ার পর তার ডিএনএ যেহেতু বিভাজিত হয়, বিভিন্ন রকমের পরিবর্তন হয়। কেউ মোটা হয়ে যায়, কারো বুক ঝুলে যায়, কারো বা পেটের কাছটা অসম্ভব রকমের স্ফীত হয়ে যায়। সুইটির ঠিক তাই হয়েছে। শশাঙ্ক সুইটিকে ভালোবেসে বিয়ে করেছিল। সুইটি শশাঙ্কর কাছে গিয়েছিল একটা কেসের ব্যাপারে। সুইটির বড়দি অমৃতা তার ডিভোর্সের জন্য। অমৃতার বাড়িতে নিত্য যাতায়াত থাকতো শশাঙ্কর। ক্লায়েন্টের কাছ থেকে খুব একটা বেশি টাকা উনি নিতেন না। মনে মনে ভালোবেসে ফেলেছিলেন সুইটিকে। সুইটির বয়স তখন মাত্র 19 বছর আর অমৃতার বয়স তখন 29। আপনি ডিভোর্স কেন চান? আমি আমার স্বামীর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। আমার ওয়ার্কআউটের জন্য অনেক সময় বাইরে থাকতে হয়। সেটা কিছুতেই মানতে পারছে না সুবীর। আমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি। এখন আমরা সিদ্ধান্তে এসেছি মিউচুয়ালি ব্যাপারটাকে মিটিয়ে নেব, কিন্তু তার জন্যও তো 6 মাস আপনাদেরকে একসঙ্গে থাকতে হবে আর সেই রিপোর্ট আদালতে পেশ করতে হবে। 6 মাসের মধ্যে দেখুন না যদি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারেন। আসলে ম্যাডাম, একটা সম্পর্ক ছিঁড়ে ফেলা খুব সহজ, জোড়া লাগানো ভীষণ কঠিন। কারণ এই ভাঙা সম্পর্কে চিড়ে যাওয়া দাগটা সবসময় আপনাদের মধ্যে থাকবে। বাহ, আপনি বেশ ভালো বিচার করেন তো। আপনার মতো মানুষ যদি আমার জীবনে আসতো তাহলে বোধহয় এই সিদ্ধান্ত আমাকে নিতে হতো না। গলা খাকারি দিয়ে উঠে ভালো করে বসেছিল শশাঙ্ক। মনে মনে সে ভাবে, আমি তো তোমার সঙ্গে না আসো না, আমি তোমার বোনটাকে চাই। ওই সময় সুইটি লাফিয়ে ঝাঁপিয়ে কাছাকাছি আসতো।
কথাবার্তা বলতো, দিদির সঙ্গে তালে তাল মিলিয়ে জামাইবাবুর নামে গুণগানও গাইতো, আবার বদনামও করতো। তা আলটিমেটলি সুবীরের সঙ্গে অমৃতার ডিভোর্সটা এই পরিবারের সকলকে উপস্থিত রেখেই হয়ে যায়। কোর্টে যখন ওদের ডিভোর্স হচ্ছে তখন চোখ থেকে কারোরই দুফোঁটা জল বেরোয়নি। পরবর্তীতে শশাঙ্ক জানতে পেরেছিল ওদের সম্পর্কটা নিছকই টাকার খেলায় হয়েছে। ভালোবাসার এতটুকু লেশমাত্র ছিল না। বিবাহিত জীবনের 5টি বছর অতিক্রান্ত হবার পরেও কোনো সন্তান আদি হয়নি ওদের। ওরা নিজেদের জীবনে, নিজেদের কর্মব্যস্ত জীবনে এতটাই বিজি যে একে অপরের সাথে কথা বলারও টাইম থাকতো না। সেখানে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে শরীরটারও প্রয়োজন হয়। ধীরে ধীরে শশাঙ্কর যাতায়াত ওই বাড়ি থেকে কমতে শুরু করে, কিন্তু শশাঙ্কের মন তো পড়ে রয়েছে সুইটির দিকে। আলটিমেটলি আর সহ্য করতে না পেরে বিরহ যন্ত্রণা মাকে নিয়ে সরাসরি হাজির হয় সশরীরে সুইটির বাড়ি। বিয়ের প্রস্তাব শুনে প্রথম প্রথম অমৃতা একটু আমতা আমতা করেছিল, বলেছিল, দেখিস বোন, বিয়ে তো করছিস, আমার মতো ঘোল খাস না। না, ও ভালো। বাহ, 2 দিন যাতায়াত করলো আর তুই চিনে ফেললি ও ভালো? তা তুই কেমন সে জানে? তার দিদি, আমি কি খারাপ মেয়ে নাকি? হ্যাঁ, আমার একটু বন্ধুদের পরিমাণটা বেশি বান্ধবীদের থেকে, আর তো কিছু না। তাছাড়া ও নাকি আমার সম্পর্কে সবটা খোঁজ নিয়েছে। কলেজে আমি কখন যাই, কখন আসি, কোন ডিপার্টমেন্টে পড়ি, সবটা। তোর থেকে কিন্তু বয়সে 14 বছরের বড়। হোক না, আমি ঠিক পারবো। তাছাড়া একটু ম্যাচিওর লোক আমার ভালো লাগে, চ্যাংড়া ছেলে পেলে পছন্দ হয় না। তাছাড়া নিজের চোখের সামনেই দেখলাম তো চ্যাংড়া ছেলেকে বিয়ে করার পরিণতি। সুইটি, ঠিকই তো বলছি, তুই তো সামলাতে পারলি না সুবীরদাকে, তোর তো সমবয়সী ছিল, প্রেম করে বিয়ে করলি। অমৃতা এরপরে আর বারণ করেনি। মোটামুটি অমৃতার ডিভোর্সের মাস 6 মধ্যেই ধুমধাম করে সানাই বাজিয়ে শশাঙ্ক বাড়িতে নিয়ে আসে তার আদরের স্ত্রী সুইটিকে। হ্যাঁ, কলেজের পড়াশোনাটুকু কমপ্লিট করেছে, তারপর থেকে আর হয়নি। সংসার যুদ্ধে নেমে কোথা দিয়ে পড়াশোনার সার্টিফিকেটগুলো জলে চলে গেছে সুইটির। ধীরে ধীরে সংসারটা ওর মাথার ওপরে বোঝার মতো হয়ে যাচ্ছিল। সুইটি স্বাধীন চেতা কোনোদিনই ছিল না। সে বরাবর ঘরোয়া। চাকরি বাকরি করব এমন টেন্ডেন্সি কোনোদিন তার ছিল না, যেটা ছিল ওর বড়দির। স্বামীটাকেও পেয়েছে সেই রকম, সবসময় ভালোবাসায় ভুলিয়ে রাখে, শুধু একটু সন্দেহবাতিক এই যা। ফুলশয্যার দিন সুইটির অনেক বন্ধুরা ওর রিসেপশন পার্টিতে এসেছিল। তাদের দেওয়া উপহার সামগ্রী আর শশাঙ্কের হাতে গুঁজে দেওয়া কন্ডমের প্যাকেট, এই জন্যে কম কথা শুনতে হয়নি ওকে। তোমার বন্ধুরা কি অশিক্ষিত এমন কেন বলছো? ফুলশয্যার ঘরে ঢুকে নিজের গয়না খুলতে খুলতে কথাটা জিজ্ঞাসা করেছিল শশাঙ্ক সুইটিকে। সুইটি ওর মুখের দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল, ওরা তো জাস্ট ফ্র্যাঙ্কলি। কন্ডম মানে ফ্র্যাঙ্কলি? তুমি কেন এমন করছো ইয়ার্কি মেরে? তুমি যে কত বড় বার বেড়েছো এই বয়সে ভালোই বুঝতে পারছি। আমাকে এমন করে বলো না প্লিজ। তুমি তো আমার সবটা জেনে কখনো কাউকে বিয়ে করা যায় না সুইটি। একটা মানুষের কাছে সারা জীবনই আয়নার প্রতিচ্ছবির মতো, সামনে একরকম ভেতরে আরেক রকম, বুঝলে? সুইটি তাকিয়েছিল ছলো ছলো চোখে শশাঙ্কর দিকে। ততক্ষণে ওর গলার সীতাহার, কানের দুল, মাথার চূড়, হাতের চুড়ি সবটাই খুলে ফেলেছে শশাঙ্ক এবং ওকে শুইয়ে দিয়েছে বিছানায়। শুধু বলল, আজ থেকে তুমি শুধু আমার, আর আমার সঙ্গে সংসার করতে গেলে বন্ধু বান্ধব কারো সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। তোমার বন্ধুও আমি, স্বামীও আমি, আর তোমার গার্জিয়ানও আমি। এমন কথা কেন বলছো? ঠিকই বলছি, তোমার দাদা ডিভোর্সি, আর ডিভোর্সি মেয়েরা কখনো ভালো হয় না। আমার কর্মব্যস্ত জীবনে কম তো আর ক্লায়েন্ট দেখলাম না। এদের এখন চুকচুকানি হবে অন্য লোকের সঙ্গে পরকিয়া করতে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারলো না, তাও অহংকার বোধ যায়নি। আজকে যেইভাবে আমার বাবা মার সাথে কথা বলছিল, আমার একদম তোমার দিদিকে পছন্দ হয় না। নেহাত ডিভোর্সের ক্লায়েন্ট নাই, না হলে আমি ওই সুবীরের পক্ষেই থাকতাম। কথাগুলো কাঁটার মতো বিঁধেছিল কিন্তু সুইটির কানে। তবুও মুখ বুঝে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়েছিল সেই দিনের স্বামীর আদর নাকি অন্য কিছু। এরপরে কেটে গিয়েছে অনেকগুলো বসন্ত। ব্যারিস্টার শশাঙ্ক রায়চৌধুরী স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে পৃথিবীর সর্বোচ্চ জায়গায়।
কোথায় যায়নি সে? এই জীবনে যে সারা পৃথিবী ঘোরা হবে কল্পনাও করতে পারেনি সুইটি। শ্বশুর মশাই বিরাট ধনী, শাশুড়ি মা বাড়িতে কিন্তু কাজের লোকের মতোই। তার পরনের শাড়ি, গায়ের গয়না কোনো রাতেই চাকচিক্য নেই। সকালে ঘুম থেকে উঠে সেই যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে মানুষটা, এতগুলো বছর হয়ে গেল এখনো পর্যন্ত শাশুড়ি মাকে নাইটি পরাতে পারলো না সুইটি। এদিকে সে এই বাড়িতে আসার কদিনের মধ্যেই শশাঙ্ক তাকে বলে দিয়েছে, শোনো, শাড়ি ব্লাউজ পরার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা, ওই শাঁখা, সিঁদুর, টিপ এইসবেরও আমি কোনো গুরুত্ব দিই না। এইগুলো পরেও মেয়েরা নষ্টামি করে, না পরেও করে। তোমাকে যেই বেশে দেখে আমার পছন্দ হয়েছিল তখন কিন্তু তোমার হাতে শাঁখাও ছিল না আর স্মৃতিতে সিঁদুরও ছিল না। সুতরাং তুমি আমার সামনে সবসময় ওই রকম ভাবেই থাকবে। কথাটা ভালো লাগেনি সুইটির। নিজের বাড়িতে মাকে দেখেছে সব সময় শাঁকাপলা সিঁদুর পরে থাকতে, এমনকি এই বাড়িতে এসেও শাশুড়ি মাকে দেখেছে মা লক্ষ্মীর মতো সেজে থাকতে, বৃহস্পতিবার পাঁচালি পড়তে। কিন্তু শশাঙ্ক তো অতিরিক্ত আধুনিক একটি পুরুষ মানুষ। তার উপরে মেয়ে ছেলে আর পুরুষ মানুষকে ঘেটে ঘেটে তার মনটা কোথায় যেন বিষণ্ণ হয়ে গিয়েছে। মন পাখিকে উড়াতে পারতো না সুইটি। এই চার দেওয়ালের মধ্যে শশাঙ্কর মতো সাজতে ওর খুব কষ্ট হতো। কোনো পার্টিতে গেলে শশাঙ্ক বলতো, চুলটাকে বব কাট করতে পারো তো? তাছাড়া রাত্রেবেলা তোমার এই চুলগুলো আমার মুখের মধ্যে এসে পড়ে, বিরক্তি লাগে আমার। এত বড় বড় চুল আমার জাস্ট ভালো লাগে না। কিন্তু এটা দেখেই তো তুমি আমাকে বিয়ে করেছিলে। সে করেছিলাম তখন মিটে গেছে, এখন চুলটাকে বব কাট করবে। আর শোনো, আমি কতগুলো ড্রেস কিনে দেবো, ওইগুলো পরবে। কিরকম ড্রেস? পরের দিনই অনলাইন থেকে বাক্স ভরা ড্রেস আসে ওর জন্য। ড্রেসগুলোকে দেখে আর শ্বশুর শাশুড়ির সামনে পুকুরে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না সুইটি। শর্ট স্কার্ট, ছোট্ট প্যান্ট, শার্ট, এইগুলো আমি পরবো? হ্যাঁ, এগুলো পরবে। আমার বাবার মেয়ের বড় অভাব, তাই বাপি বলে দিয়েছে বৌমাকে মেয়ের মতো লাগতে। এমনকি মাকেও বলে দিয়েছে মাও তোমাকে কোনো কিছুতে বারণ করবে না। শাশুড়ি মা মানুষটি একেবারে মাটির মানুষ। যখন যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে ঠিক জলের মতো। উনি কিছুই বলে না সুইটিকে। আর এ বাড়িতে তো রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা এসবের কোনো প্রয়োজনই হয় না। বেচারির সময় কাটে না। একদিন রাতে আদরের পরে জিজ্ঞেস করে, সুইটি, তোমার বাচ্চা ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। কেন? আমি তোমার বাচ্চার মা হতে চাই। তাহলে? লজ্জায় লাল হয়ে গিয়েছিল সুইটির মুখটা। আজকে কোনো প্রোটেকশন নিও না প্লিজ। শশাঙ্ক বলেছিল, পারবে তো সামলাতে? সারাদিন ঘরে একা একা থাকি। তোমার এই এত বড় বাড়িতে আমার সময় কাটে না গো। আমার একটা বাচ্চার দরকার। সে এসে সারা বাড়িতে খিলখিল করবে, খেলবে, আমি তাকে নিয়েই থাকবো। ঠিক, একদম ঠিক। সেই দিন কোনো প্রোটেকশন নেয় না শশাঙ্ক। আরেকবার জড়িয়ে ধরে তার আদরের স্ত্রী সুইটিকে। আজকে ভালোবাসায় বিগলিত হওয়ার জন্যে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে যেন একটা একটা ভালোবাসার সুর জেগে উঠছে। সব সময় একটা বাতা ধরা ছকের মধ্যে না থেকে আজকের ভালোবাসাটা একটু অন্যরকম হোক না। সব সময় ওই সোফা, ওই সেক্স বেড, এর থেকে নর্মালি বিছানাতেই সঙ্গমটা হোক। যেমন ইচ্ছে তেমন কাজ করেছিল শশাঙ্ক। হ্যাঁ, তাকে নিজের ফুল দিয়ে সাজানো বিছানায়, যেখানে প্রথম বরণ করেছিল নিজের শরীর দিয়ে, সেই বিছানাতেই আজকে শুইয়ে দিল সে তার স্ত্রীকে। এবং তার উপরে চড়াও হতেই আজকে চোখ বুজে শশাঙ্কর আদরটাকে গ্রহণ করল মেয়েটা। আর মনে মনে ডাকলো সেই অদেখা দেবতাকে, যার আশীর্বাদ ছাড়া সন্তান আসা কোনোদিন সম্ভব না। তারপরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। প্রচুর চেষ্টা, ভেলোর, চিকিৎসা, বিদেশ। দুইজনেই সুস্থ এবং স্বাভাবিক, অথচ বাচ্চা কিছুতেই হয় না। ধীরে ধীরে শশাঙ্কও কেমন যেন খিঁচিয়ে উঠছিল। ওর কাছে ক্লায়েন্টরা আশা কমিয়ে দিয়েছিল। অনেকটা ওই গল্পে পড়া রাজাদের মতো অবস্থা। আটকুড়ে রাজা, যার নিজেরই সংসার হয় না, সে আবার অন্যের সংসার কি করে জোড়া লাগাবে, এমন অপবাদ রটে গিয়েছিল। শেষ পর্যন্ত শশাঙ্ক একদিন খাবার টেবিলে বসে বলেছিল সুইটিকে, আমার এক বন্ধু আছে, বুঝলে, তার নাম রজত। সে একজন জিম ট্রেনার। তাই দিয়ে কি হবে?
তুমি তার কাছে যাবে, জিম করবে। বিয়ে করে মোটা হয়ে গেছো, এতটাই মোটা হয়েছো মনে হয় ওই জন্য বাচ্চা আসছে না। কথাটা বলেছিল সে তার শাশুড়ির সামনে। শাশুড়ি মা লজ্জায় সরে গিয়েছিলেন ঘরে, আর আসেননি। ছেলের সাথে মায়ের সম্পর্কটা কেমন যেন ছাড়া ছাড়া। শশাঙ্ক তো বাড়িতে কারোর সাথে ঠিক মতো কথাই বলে না। এই বাড়িতে ভোর 5টা থেকে ক্লায়েন্ট আসা শুরু হয়, 10টা এসে চলে যায় কোর্টে। আবার যখন 4টের পরে ফেরে 7টা থেকে আবার 9টা পর্যন্ত লোক আসে যাতায়াত করে। ওর বেশিরভাগ সময়টাই কাটে লাইব্রেরিতে বসে আর চুরুট খেতে খেতে। শশাঙ্কের মধ্যে বয়সের ছাপ পড়েছে। প্রত্যেকটা দিন বসে কাজ করতে করতে ভুঁড়িও জমেছে। এখন তো বিছানায় সেরকম ভাবে সুখও দিতে পারে না সে তার স্ত্রীকে। এদিকে মেয়েটি যে তার থেকে বয়সে অনেকটাই ছোট। রজতের সঙ্গে আমি কথা বলে নিয়েছি, আমার বন্ধু, কিন্তু এতই ফিট তুমি দেখে বুঝতে পারবে না। ওর জিম আছে, তোমায় ভর্তি করে দেবো। তোমার এই মোটা পান কমানোর জন্যে অবশ্যই দরকার। একটু আনকমফোর্টেবল হয় সুইটি, কিন্তু আমি ওইসব পোশাক পরেই যাবে। ওগুলোতে জিম করতে সুবিধে হয়। ইচ্ছে করলে বাড়িতে আমি ট্রেনিং সেন্টারটা খুলতে পারি, কিন্তু রজত এতে রাজি হয়নি। ওর প্রচুর ক্লায়েন্ট রয়েছে তো, আর একটা না 4-4টে ব্রাঞ্চ রয়েছে ওর, সব কটা ওকে সামলাতে হয়। সব থেকে ভালো যেটা সেটাই তুমি যাবে, গাড়িতে যাবে, ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে। বিয়ে হওয়া পর্যন্ত কোনোদিন শশাঙ্কের কোনো কথাই বারণ করেনি সুইটি। আজ প্রথম বলল, আমি শাড়ি পরে যাব, ওসব উল্টোপাল্টা পোশাক পরে আমি যেতে পারবো না। আমার মুখে মুখে তর্ক করো না সুইটি, চিৎকার করে উঠেছিল শশাঙ্ক। না, এই কয়েক বছরে অনেকবারই সে চিৎকার করেছে ওর ওপরে, অন্যায়ভাবে অনেক আবদার করেছে। স্বামীর আবদার মনে করে সবটা মুখ বুজে সহ্য করলেও এই আবদারটাকে মানতে গিয়ে অনেকটা খেসারত দিতে হয়েছে সুইটিকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই বলল শশাঙ্ক, শোনো, এখন কিছু খেও না, সঙ্গে করে ফলের রস নিয়ে চলো, জিম করার পরে খাবে। আর এই বাদাম, আখরোট, আমন্ড, কিছু না বলে, কাজু, পেস্তা, এগুলো সব আমি বলেছি মেয়েটকে ভিজিয়ে রাখতে, রেখেছে, ওগুলো খাবে। আমাকে বলেছে রজত একটা সুষ্ঠু ডায়েট করা খুব প্রয়োজন। ঠিক আছে, তুমি যা বলবে। কি, তুমি শাড়ি কেন পরেছো? হ্যাঁ, আমার লজ্জা করছে। বলছি ওগুলো পরো। একটা লাল রঙের স্কার্ট আর সাদা রঙের শার্ট বের করে দিল শশাঙ্ক। এইটা পরে যাবে, আর ওই শাঁখা পলা সিঁদুর কিচ্ছু না, নট অ্যালাউ। আমার ওরভাবে তোমাকে দেখতে ভালো লাগে না। তোমার এগুলো কেন পছন্দ হয় না? হয় না তাই আমার বিরক্তি লাগে এগুলো দেখতে। আর বেশি কিছু বলতে পারেনি সুইটি। স্বামীর কথা মতো সে শাখা পলা সিঁদুর পরা ত্যাগ করে দিয়েছে বহুদিন আগে। মাথার চুলগুলো ববকাট না হলেও ঘাড় পর্যন্ত ওর বেশি বাড়তে দেয় না শশাঙ্ক, নিজে হাতে কেটে দিয়ে আসে। বাড়িতে সব সময় বসে থাকতে থাকতে অপার্থিবভাবে অবাঞ্ছিত মেদ জমেছে শরীরে। বুক দুটো অস্বাভাবিক ভারী হয়ে গেছে, আর মাজার নিচ থেকে নিতম্ব এবং তলপেটে থলথল করছে মাংসপিণ্ড। বিরক্ত লাগে নিজের শরীরটাকে আয়নার সামনে দেখলে। লাস্ট ইয়ার পরীক্ষা দেওয়ার সময় ওর কাছের বন্ধুরা ওকে বলেছিল, কিরে এখনই এরকম মোটা হয়ে গেছিস, বাচ্চা হওয়ার পর কি হবে? আরে বুঝিস না, ব্যারিস্টারের বউ, আর ব্যারিস্টার মানেই প্রচুর টাকা। টাকা খেয়ে খেয়ে মোটা হয়েছে আমাদের সুইটি। এই সুইটি, তোর অমিতের কথা মনে পড়ে? কে অমিত? তোর পেছনে পেছনে ঘুরে বেড়াতো ছেলেটা। তুই ফার্স্ট ইয়ারে ভর্তি হলি আর বিয়েটাও করে ফেললি, ওকে একটা সুযোগ পর্যন্ত দিলি না। সুযোগ কি আমি পেয়েছি রে? আমিও তো কোনো চান্স পেলাম না। কেন, তুই জীবনে সুখী নোস? হ্যাঁ, খুব সুখী। আসলে কি বলতো সম্রাট, যেটা ভেতর থেকে দেখা যায় না, কাচের বাইরে থেকে সেটা স্পষ্ট বোঝা যায়। আর ভেতরে যে কি হচ্ছে সেটা তো। ওর কথাতেই আঁচ করেছিল বন্ধুরা। কথাটা কানেও গিয়েছিল অমিতের। সে ফোন করেছিল সুইটিকে, তবে বেশিক্ষণ কথা বলতে পারেনি। দু একটা কথা জিজ্ঞাসা করার পরই, তুমি ভালো নেই তাই না? আমি ভালো আছি। কে বলেছে ভালো নেই? এই রাখছি, তোমার সঙ্গে পরে কথা বলবো, হ্যাঁ বলে ফোনটা রেখে দিয়েছিল সুইটি। অমিত তারপর থেকে আর কোনো দিন ফোন করেনি। ওর পুরনো প্রেমিক বলা চলে কি অমিতকে? না, ভালোবাসি কথাটা কেউই কাউকে বলেনি, অথচ একটা ভালো লাগা জন্মেছিল ওই পর্যন্তই। আর ভালো লাগাতেই ডানাটা ছাটা হয়ে গিয়েছে।
কথা মতোই জিমের কাছে গিয়ে পৌঁছায় মেয়েটা, আর পৌঁছানোর সাথে সাথেই দেখতে পায় অপূর্ব সুন্দর একটি পুরুষ মানুষকে। মাথার চুলগুলো সামান্য পেকেছে, শরীরে এতটুকু মেদ নেই, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি হবে, জাস্ট একটা শর্টস প্যান্ট পরা, স্যান্ডো গেঞ্জির বালাই নেই, বুকটা মেয়েদের মতোই দারুণ সুন্দর বৃন্তদয়গুলো। ঢোক গেলে সুইটি। তুমি সুইটি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাকে শশাঙ্ক ফোন করেছে, এসো ভেতরে এসো। ওয়ার্কআউট বুঝিয়ে দিয়েছে শশাঙ্ক আজকে, খুব একটা বেশি কিছু করায়নি, শুধু বলেছে খাওয়ার ডায়েটিং চার্টটা কিন্তু অবলম্বন করতে হবে। অনেকেই মনে করে জিম করা মানেই বুঝি ফিটনেস, তা কিন্তু নয়। তোমাকে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, যতটুকু তোমার শরীর চাইছে, ওর বেশি খেলেই বিপদ, বুঝলে? ঠিক আছে। তুমি এরকম মোটা কি করে হলে? বাচ্চা কাচ্চা আছে? সুইটির চোখে জল চলে আসে। না, নেই বলেই তো আসার চেষ্টা। মানে ও মনে করে আমার মোটা পানের জন্যই বোধহয় বাচ্চা আসে না। দেখ, তার আবার হয় নাকি? আমরা অনেক ট্রিটমেন্ট করিয়েছি, হয়নি কিছু। ভগবান বোধহয় চায় না। হবে হবে, সব হবে বলেছিল ছেলেটা। এরপরে মাস 6 ও জিম করে, শরীর থেকে অনেকটাই মেদ ঝরে, আর এর ফলাফলও আসে ঠিক 8-9 মাসের নাগাদ। সুখবরটা জানায় সুইটি। গোটা বাড়ি ভর্তি বিরাট খুশির আনন্দ। বাচ্চাটাকে হওয়ার জন্য বেস্ট নার্সিংহোমে ভর্তি করানো হয়, বেস্ট ডক্টরকে দেখানো হয়। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর চেক আপের জন্য শাশুড়ি মা নিজে নিয়ে যেত সুইটিকে। আর এই 10 মাসের মধ্যে শাশুড়ি মার সাথেও একটা বন্ডিং তৈরি হয়েছে। মা সবসময় এরকম খিচমিচ করে কেন? ওর বাবাও তো এরকম ছিল, সব সময় মেজাজ আর মেজাজ। ওর বাবা আর আমি কোনোদিন বোধহয় বন্ধুর মতো সংসার করতে পারিনি। তোমার কপালেও তাই হয়েছে মা। কিন্তু আমার পাগল ছেলেটা তোমাকে কিন্তু খুব ভালোবাসে, সেটা আমি বুঝি। কিন্তু ও যে কেন আমার মন বোঝে না। বুঝবে, নিশ্চয়ই বুঝবে। তুমি ভালোবাসা দিয়ে বোঝালে ঠিক বুঝবে। নির্দিষ্ট দিনে সন্তানটা প্রসব করে সুইটি। হ্যাঁ, নর্মাল ডেলিভারি হয়েছিল। বারবার শশাঙ্ক জিজ্ঞেস করেছিল রজতকে নর্মাল হবে কি না। রজত আশ্বাস দিয়ে বলেছিল, ডাক্তারের পেছনে লেগে থাক, ব্যথা উঠবে, ঠিক হবে। বিদেশে দেখিস না? হ্যাঁ, 3 দিন 4 দিন প্রসব বেদনাকে আটকে রেখে 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 ঠিক বাচ্চাটাকে নর্মালি ডেলিভারি করায়। আসলে ওরা খুব ভালো করে বোঝে সি সেকশন একটা মেয়ের শরীরের পক্ষে কতটা যে খারাপ। প্রয়োজনে বাথটাব ইউজ করবি। হ্যাঁ, জলের মধ্যেও তো প্রসব হয়। হ্যাঁ, সুইটির জলের মধ্যেই প্রসব হয়েছিল, আর একটা অন্যতম নজির হয়ে গিয়েছিল এই নার্সিংহোমে। মেয়েটা হয়েছিল একেবারে পরিপুষ্ট একটা বাচ্চা। যখন ওর ষষ্ঠী পুজো হয়, তখন পুরোহিত মশাইকে ডেকে 5,000 টাকা দান করেছিল শশাঙ্ক নিজে, যদিও অ্যামাউন্টটা ওর কাছে নিতান্তই অনেক কম। এরপর মেয়ের অন্নপ্রাশনে 1000 লোক খাইয়েছিল সে। পুরোহিত মশাইয়ের গোটা পরিবার খেয়েছিল। কিন্তু 6-7 মাস পরই মেয়ের মুখশ্রীতে বদল আসতে শুরু করে। কেমনভাবে যেন মেয়েটা দেখতে অনেকটা রজতের মতো হয়ে ওঠে। না, এই কথা শশাঙ্ক বলেনি, বা সুইটি নিজেও বলেনি। বলেছে ওদের বাড়িতে আসা আত্মীয় স্বজনেরা। সেই থেকে সুইটিকে একটু বেশি সন্দেহ করা শুরু করে শশাঙ্ক। বিয়ের পর বন্ধুদের সাথে সম্পর্কটা তো নষ্ট হয়ে গিয়েছিলই। বন্ধুদের সাথে কোনো কিছুতে দেখা হতে গেলেও শশাঙ্ক হাত ধরে সরিয়ে দিত। তারপর সংসার জীবন, পার্টি, মদ, গাঁজা, মেয়ে ছেলে, আর এই যে বিভিন্ন রকমের ক্লায়েন্টের আগমন। সুইটের নিজের জীবনটাও কেমন যেন আইন শৃঙ্খলার মধ্যে বদ্ধ হয়ে গিয়েছিল। সন্ধ্যা কানুন, চোখে দেখবে, কানে শুনবে, মুখে কিছু বলবে না। কিরে মা, তুই এখানে কেন এসেছিস? বড়দের কথার মধ্যে থাকতে নেই। বাপি, আমার স্কুলের হোমওয়ার্ক হয়নি, করে দাও না। তোর মা করায়নি? না। তাহলে তোর টিচার আসেনি, ওনার তো জ্বর এসেছে। মামিকে তো বললাম আমাকে কাজটা করিয়ে দিতে। কালকে স্কুলে জিজ্ঞেস করবে, আর না পারলেই মারবে। আয়, নিয়ে আয়, খাতা নিয়ে আয়। দেখো তোমার আদরের বৌমার কীর্তি। আমার কাছে এসো তো দিদি ভাই, আমি কাজটা করিয়ে দিই। কোনো রকমে সামলে নিল শশাঙ্কের মা। বুঝতে পারছে ছেলের মাথা বিরাট গরম। বেশ কদিন ধরেই লক্ষ্য করছে সুইটিকে।
সংসারের প্রতি মন নেই, আগের থেকে অনেকটাই বেশি এখন আধুনিকা হয়েছে সুইটি। পোশাক আশাক ছোট হতে হতে এখন বোধহয় ব্রা প্যান্টিতে গিয়ে ঠেকবে। মাথার চুল এখন বক কাট করে কাটা, শরীরে বিবাহিতের কোনো চিহ্ন মাত্র নেই, এমনকি এনগেজমেন্ট আংটিটা অবধি খোলা। সবসময় খোলামেলা থাকতে পছন্দ করে সুইটি। সংসারে থাকা, রান্নাবান্না করা, স্বামীর পদসেবা করা, এসব কিছুই শশাঙ্ক তাকে শেখায়নি, কিন্তু শশাঙ্ক ভুলে গিয়েছিল। বাড়ি আসার পরই সুইটিকে হাজার প্রশ্নের মুখোমুখি হতে হয়। সে কোথায় ছিল, কি করছিল, রজতের সঙ্গে এতটা সময় কোথায় কাটালো, এক্সেট্রা এক্সেট্রা। আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না। কি? হ্যাঁ, তাছাড়া স্বাধীনচেতাভাবে মিশতে তুমি আমায় শিখিয়েছো। আমি জিমেই গিয়েছিলাম। জিমে গিয়েছিলে নাকি নষ্টামি করছিলে? প্লিজ শশাঙ্ক, প্লিজ। জিমে গেলে এরকম অনেক অনেক কিছু হয়। অনেক কিছু হয় মানে? এসব শব্দবোধ জিম থেকে আসে? হ্যাঁ, ওপর নিচ করো, এই করো। হাসালে আমাকে। তুমি এত কিছু জানলে কি করে বলো তো? তোমার ব্যাগের মধ্যে একটা মাইক্রোফোন। ও, সন্দেহ কাটেনি? কলেজের কোনো বন্ধুর সাথে তোমাকে বিয়ে করার পরে কারোর সাথে আর সম্পর্ক রাখতে পারলাম না। এখন রজতদার সাথে যাও একটু। রজত আবার দাদা কবে হলো? ও মা, আমি তো প্রথম থেকেই রজত দাই বলি, ভুলে গেছো? বুঝলাম, ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। কিচ্ছু দূর করায়নি সোনা। মেয়েটা কোথায়? হ্যাঁ, মামনকে আমি হোমওয়ার্ক করিয়ে দিয়েছি। তুমি নাকি করাওনি? কত বড় মিথ্যুক দেখো তো। ওর সব হোমওয়ার্ক করে দিয়ে গেছি আমি। আমি এক্ষুনি যাচ্ছি। না থাক, মেয়েকে বকতে হবে না, নিজে একটু সচেতন হও। আর হ্যাঁ, পারলে একটু সিঁদুর পরো। কি? সিঁদুর? আমি? মদ গাঁজা খেয়েছো নাকি? সন্ধেবেলা 7টার পরে তো একটুখানি খাওয়া অভ্যেস, আজকে 5টা থেকে শুরু করেছো? এসব শাঁকা পলা সিঁদুর আমার জন্য নাকি? আমি তো তোমার বউ, ব্যারিস্টার শশাঙ্ক রায়চৌধুরীর আদরের স্ত্রী। সে আবার শাঁকা পলা পরে, সিঁদুর পরে? তো কবে বাসি হয়ে গেছে। তুমি মদ খেয়েছো? ওই একটু, রজতদা জোর করে খাওয়ালো। ফিরছিলাম জিম করে, বললো চলো বার থেকে একটু খেয়ে আসি। বারে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম তো। নাচ ফাচ করতে পারিনি, শরীরটা ভীষণ ব্যথা। কেন, গা ব্যথা হয়েছে কেন? ওরে বাবা, আমারও তো বয়স হচ্ছে, তার উপর একটা বাচ্চার জন্ম দিয়েছি, বোঝো না নাকি? দেখছো না, জিম করে করেও কেমন যেন মোটা হয়ে যাচ্ছি, শরীরটা যেন নিতেই চাইছে না। সরো তো। হাসতে হাসতে সুইটি নিজের ঘরের ভেতর ঢুকে যায়। বাচ্চাটা হওয়ার পরপরই শশাঙ্কর সাথে এক ঘরে থাকা বন্ধ করে দিয়েছে সে। এখন মেয়েকে নিয়ে আলাদা ঘরে ঘুমোয়। মেয়ের 5 বছর বয়স হওয়ার পর তার ঘরটাও আলাদা হয়েছে। তার ঘরে থাকে অসংখ্য টেডি বেয়ার, স্টাডি টেবিল, বই, মিনি কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি। তার নিজের পছন্দের রং আকাশী, আর সেই রকম রঙেই রং করা হয়েছে। সুইটির ঘরটা অপেক্ষাকৃত অন্যান্য ঘরগুলোর থেকে বড়। সুইটির ঘরে আসবাবপত্র সেই তুলনায় অনেক কম, যতটুকু ওর প্রয়োজন ততটুকু রাখা, তবে প্রত্যেকটা লাক্সারি এবং অত্যন্ত দামি। আর রইল বাকি শশাঙ্ক। বিয়ের সময় বাবা যৌতুক হিসাবে বক্স খাট দিয়েছিলেন, কাঠের আলমারি দিয়েছিলেন, আর দিয়েছিলেন একটা সুন্দর ড্রেসিং টেবিল। সেইগুলো শশাঙ্কের ঘরেই রয়েছে। দুটো মানুষ এখন এতটাই কর্মব্যস্ত যে কেউ কারো দিকে তাকানোর সময় পায় না। সুইটি সারাদিন শরীর চর্চা নিয়ে থাকে, খাওয়া, ডায়েট, মেয়ের পড়াশোনা বা মেয়ের শরীর খারাপ, এইসবের দিকে দেখার তার সময় নেই। তবুও কিছুটা হলেও দেখার চেষ্টা করে। যেমন আজকে মেয়েকে তাড়াতাড়ি করে হোমওয়ার্কটা করিয়ে দিয়েছিল। মেয়ে বোধহয় ভুলে খাতাটা হারিয়ে ফেলেছে এদিক ওদিক। খুঁজতে হবে, মেয়েটকে বলতে হবে কালকে খাতাটা খুঁজে রাখতে। পৌঁছেছো বাড়িতে? কখন? কিছু বললো শশাঙ্ক? হ্যাঁ, আসার পরই হাজারো প্রশ্নের উত্তর। তোমাকে দেখালাম না আমার ব্যাগের মধ্যে একটা গোপন মাইক্রোফোন না কি বেশ একটা ঢুকিয়ে দিয়েছে? এগুলোকে কি বলে গো? স্পাইগিরি করছে, বুঝলে? মেয়েটা প্রথম থেকে সন্দেহবাতিক। এর আগেও একটা মেয়েকে ভালোবাসতো, অনুরাধা, তোমার সঙ্গে বিয়ের বহু আগে। মেয়েটা আমারও বান্ধবী ছিল। আরে আমার সঙ্গে দুটো কথা বললেই তার কি মাথা গরম। শেষ পর্যন্ত ভর বাজারের মধ্যে অনুরাধাকে ঠাঁটিয়ে এক চড় মারলো। অনুরাধাও তো এখন বিখ্যাত উকিল, তবে সে কলকাতায় প্র্যাকটিস করে না, বিদেশের মাটিতে প্র্যাকটিস করে। ভাগ্যিস শশাঙ্কর জীবন থেকে হাওয়া হয়েছিল, না হলে মেয়েটা কখনো নিজেকে খুঁজে পেত না। কি বললে? হ্যাঁ,
শোনো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রতিভা থাকে, তাকে খুঁজে বার করার জন্য সময় দিতে হয়। শশাঙ্ক সেইটুকু সময় তোমায় দেয়নি। তবে তোমার মধ্যে অসম্ভব ট্যালেন্ট আছে, কিন্তু তুমি পারবে। তুমি যেইভাবে আজকে আমাকে দেখালে তোমার এই জিমনাস্টিকের পদ্ধতিটা খুব সুন্দর। আমার এখানে জিমনাস্টিকের এই যে ব্যাপারটা, তুমি ভাগ্যিস শশাঙ্ককে বলনি, বললে তো। কিন্তু আমাদের যে প্রথম যেদিন প্রোগ্রাম, সেই দিন তো শশাঙ্কর মতো অনেক অনেক মানুষ ওখানে উপস্থিত থাকবে। শশাঙ্ক যদি আমাকে দেখে আমি জিম না করে জিমন্যাস্টিক করছি, তাহলে আরে বাবা, দুটো প্রায় এক, কিন্তু অনেক ক্ষেত্রে আলাদা। আমার এখানে ট্রেনিংয়ে যেহেতু নতুন একটা পার্ট খুলেছি, নতুন শাখা খুলেছি একটা, তাই। আর তোমারও সেখানে ইন্টারেস্ট আছে বলেই তুমি কিন্তু আজকে দারুণ জাম্প দিয়েছো। তোমার এই জাম্পের জন্যই তো বলে কিনা আমি নাকি তোমার সঙ্গে শুয়েছি। জানো রজতদা এখনো আমাকে সন্দেহ করে মেয়েটাকে নিয়ে, ভাবে মামুন বুঝি তোমার। বলে চুপ হয়ে যায় সুইটি। রজতের সঙ্গে সময় কাটাতে ওর খুব ভালো লাগে। রজত যখনই ওর খুব শরীরের কাছে আসে, ওকে এক একটা পদ্ধতি শেখায়, তখন ওর শরীরটার মধ্যেও একটা খুশির আনন্দ বয়ে যায়। রজত একদিন বলেছিল, তুমি সিঁদুর পরো না কেন, তোমার খুব ভালো লাগবে। না মানে ক্যাজুয়ালি বলছি, পড়ো না তাতেও কোনো ব্যাপার না। এই শহরের প্রত্যেকটা মানুষ তোমাকে শশাঙ্ক রায়চৌধুরীর স্ত্রী হিসাবেই চেনে। পড়বে তোমার ভালো লাগার জন্যে। এই সুইট, একটা কথা জানো? কি? রজতের বাবা, মানে তুমি যার সঙ্গে কথা বলো, তোমার শ্বশুর মশাই, আদৌ নয় তোমার শ্বশুর মশাই নন। মানে? মানে রজতের কাকা ওটা। ওর বাবা তো কবেই পালিয়ে গিয়েছে। তারপরে ওর মা প্রেগনেন্ট হলো, হয়ে ব্যাপারটা যখন রটে গেল, তখন ওর কাকাকে নাকি বিয়ে করলো। এই জন্যই তো ওর মায়ের শাঁকাপালা সিঁদুরও সহ্য করতে পারে না। যখন বয়ঃসন্ধি হলো, তখন যখন পরিবারের সবার কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে জানতে পারলো যে ওর বাবা পালিয়ে যাওয়ার 6 মাস পরে ওর মা পোয়াতি হয়েছে, তাহলে বোঝো। এই জন্যই বিশেষ করে ওর মার ওই শাঁকাপালা সিঁদুরটাও দেখতে পারে না। ওর কাছে মনে হয় এইসব পরেও তো মেয়েরা নষ্টামি করে, কই স্বামীর কথা তো মনে থাকে না। আর সেই কারণেই তো শহরের বেস্ট ডিভোর্স ব্যারিস্টার হিসাবে ওর নামটা রয়েছে। আমি তো জানতাম না। তোমাকে বলেনি? না, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, শুধু বলেছিল মেয়েরা পড়লেও নষ্ট হয়, না পড়লেও হয়। তুমি তো এরকম না, তুমি তো পড়তে পারো। কিন্তু সেই বিশ্বাস যে আমি তোমার বন্ধুর মনে জাগাতে পারিনি গো। এটা তোমার ব্যাড লাক। ভাবছি কি করা যায়। কি করবে? ওর মনের ভেতর থেকে এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। কি করে সম্ভব? দেখো, তুমি খুব ভালো করেই জানো ও তোমার ব্যাগের মধ্যে একটা গোপন মানে দিয়ে দিয়েছে, রেকর্ডার, যেটা নাকি তোমার ফোনের সঙ্গে কানেক্টেড করা। তা ওকে ওর রেকর্ডারের মাধ্যমেই না ফাঁসানো যায়। তুমি আমি পারি ইচ্ছে করলে। কিন্তু আমি নিজের বদনাম নিতে চাই না। একেই সারাটা জীবন ধরে ওর ভালো স্ত্রী হওয়ার জন্যে আমার অর্ধেকটা জীবন। কিচ্ছু জীবন পেরোয়নি। তুমি ওর থেকে 14 বছরের ছোট। তোমার বয়সটা কত, ওর বয়সটা কত, একটু ভেবে দেখেছো? সালা কদিন পরে বুড়ো হবে, বুড়ো চোদা কোথাকার। না, এরম বলো না। গায়ে লাগছে? আর কেউ না জানুক, আমি শশাঙ্ককে মন থেকে ভালোবাসি, মেনেও নিয়েছি। এই কারণেই তো এতগুলো বছর ধরে ওর সাথে সংসার করছি। মেয়েটা হওয়ার পর ওর মুখে খুব হাসি ছিল, কিন্তু কেন যে মেয়েটার মুখের মিল হলো না। মেয়ের মুখের মিল হবে কি করে? মেয়ে দেখতে তো হয়েছে শশাঙ্কর। কার মতো? শশাঙ্কর বাপের মতো। মানে? আরে বাবা, ওর কাকা আর ওর বাবা একই মানে কি বলবো, একই কারখানা থেকে মানে তৈরি হওয়া মাল তো, তাই জিনের গত বৈশিষ্ট্যতে। ও, কিন্তু ও যে আমায় দোষারোপ করে তুমি নাকি। অবভিয়াসলি আমি আমি তো লতায় পাতায় ওর ভাই, ওর বাবার ফেলে যাওয়া বীর্যের অংশ। আমার মা কাজ করে খেতে ওদের বাড়ি, ব্যাস, তারপরে এই অবস্থা। তাই বলে মামুন হওয়ার পেছনে তোমার সঙ্গে আমার কোনো হাত নেই। এবার যদি শশাঙ্ক ভুল ভাবে তোমাকে, তাহলে তো কিছু করার নেই আমার। তুমি যে ওর ভাই, ও জানে? হ্যাঁ জানে তো, জানে বলেই তো আমার সঙ্গে এতটা গুড রিলেশন ওর। আর দেখো না, ওর মা আমার সাথে কতটা ভালো সম্পর্কের মধ্যে রয়েছে, কত আপ্যায়ন করে, আদর করে। বাড়ির কাজের লোকটা তো কান্নাকাটি করেছিল ওর মার কাছে এসেই। তারপরে ওর মাই তো শেষ পর্যন্ত ওর বাবা পালিয়ে যায় সব কিছু ছেড়ে ছুড়ে, বুঝলে? হাঁপ ছেড়ে বাঁচে মেয়েটা। সুইটি তখন মনে মনে ভাবে, সত্যি আয়নার সামনে একরকম রূপ মানুষের, আয়নার পেছনে আরেক রকম রূপ। এতটা বড় সত্যি কথা এতগুলো বছর ধরে শশাঙ্ক বেমালুম
গুলি মেরে দিল? কোনোদিন বলার প্রয়োজন বোধ করলো না? সেই দিন রাতে খেতে বসে মামুনকে খুব বকা দেয় সুইটি। এই মেয়ে, তোকে না বলেছি হোমওয়ার্কের খাতাগুলো সবসময় গুছিয়ে রাখবি? ও গুছিয়ে রাখবে কেন? তুমি তো ওর মা। মা হিসাবে তোমার কর্তব্য কতটা কি তুমি তো আমায় শিখিয়েছো শশাঙ্ক। মেয়ে বড় হয়েছে, 5 বছর বয়স হওয়ার পরে ওর ঘরটা তুমি আলাদা করে দিলে। আমাকে কি বললে? মেয়ে নিজে পটি নিজে পরিষ্কার করবে, নিজে খেয়ে নিজের বাসন নিজে ধোবে, ওর বই খাতা ও গোছাবে, যেরকম বিদেশে হয়ে থাকে। বাচ্চারা অল্প বয়স থেকে স্বাবলম্বী। তাই করতে গিয়ে আমিও ওর পেছনে ঘোরা বন্ধ করে দিয়েছি, নিতান্ত শরীর খারাপ হওয়া ছাড়া। আর এখন আমাকে দোষ দিচ্ছ? শশাঙ্ক চুপ হয়ে থাকে। আরো বলতে থাকে সুইটি। কিরে, কোথায় রেখেছিস খাতা বল? আমি হারিয়ে ফেলেছি মা, বলে মেয়েটা। আমাকে ক্ষমা করে দাও, আই এম সো সরি। কান্না করছে সে। কাঁদছিস কেন? হারিয়ে ফেলেছিস, কাজগুলো বাবা করে দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আগামীকাল স্কুলে আমি দিতে যাব আর বলে আসবো আগের হোমওয়ার্কগুলো সব তুই হারিয়ে ফেলেছিস। পরীক্ষার সময় কি হবে বলতো? ম্যাডামকে বলতে হবে যেন তোকে পাঠিয়ে দেয় সবটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মেয়ে গিয়ে শুয়ে পড়ে। টেবিলে বসে রয়েছে শশাঙ্ক এবং তার মা আর স্ত্রী সুইটি। মা, ওটস করেছো? হ্যাঁ করেছি, এই তো। ওটস কেন? আরে ওজনটাকে ঠিক রাখার জন্যে। তোমার এক এক সময় এক এক বায়না। কোথায় রুটি আর তরকারি? ভুল বললে। আমার এই খাবারের ডায়েটের পেছনেও কিন্তু তোমার হাত। তুমিই বলেছো আমি মোটা হয়ে যাচ্ছি, আর এই মোটা পা কমানোর জন্যে খাবারে কন্ট্রোল আমাকে করতেই হবে। সবটা কি ভুলে গেছো? আমি কত ভালোবাসতাম বিরিয়ানি খেতে, ফ্রাইড রাইস খেতে, চিলি চিকেন খেতে, পনির খেতে, আর মিষ্টি দেখলেই তো আমার নাল ঝরতো। কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি, তোমার ক্লায়েন্টদের সামনে আমাকে দাঁড় করানোর যোগ্য নয়। পার্টিতে গেলে অন্যান্য বন্ধুরা তাদের স্ত্রীকে নিয়ে কত সুখ্যাতি করে, তুমি পারো না আমার শরীরটাকে নিয়ে। অথচ দেখো, আমাকে কিন্তু এইভাবেই তুমি বিয়ে করেছিলে। খাবারের বাটিটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায় সুইটি। শশাঙ্ক তখনও বসে। মধ্যা কথাটা তো কিছুতেই জিজ্ঞাসা করা যাচ্ছে না। খাবার দাবার সেরে দরজায় নক করে শশাঙ্ক। আসতে পারি? কে? হে কি, নিজের বউয়ের ঘরে আসবে তাও পারমিশন নিয়ে? এসো। তুমি আজকে কোথায় গিয়েছিলে বলো তো? ওই দেখো। কোথায় আবার? জিমে? না, তোমার শব্দগুলো আমার ফোনে রেকর্ড করা আছে। আমার মনে হচ্ছে কি? মনে হচ্ছে তুমি কারোর সঙ্গে। শশাঙ্ক, বয়সটা তোমারও কম হলো না, আমারও কম হলো না। এই বয়সে ওইসব ইচ্ছে থাকে না। বাজে কথা বলো না। দিন দিন দেখছি তো তোমাকে সুন্দরী হয়ে উঠছো, শরীর থেকে মেদ ঝরে গেছে। এখন তোমার গায়ের রংটা আরো বেশি উজ্জ্বল, চকচক করে। কি মাখো বলো তো? তুমিই তো কিনে দাও অনলাইনে। না, আমি কিনে দিই না, রজত পাঠায়। ওই হলো, রজত তো তোমার আপন ভাই, সে কেন তোমার সঙ্গে বেইমানি করবে? কি? হ্যাঁ, ও তো বললো আমাকে সম্পর্কে আমি ওর বৌদি হই। বৌদির সঙ্গে দেওরের সুসম্পর্কটাও তো হতে পারে। কেন তোমরা শুধু শুধু ওই নষ্টামিটাকেই ধরো বলো তো? যাও, এখন আমার ঘুম পাচ্ছে, 5টায় উঠতে হবে। কালকে খুব সকাল সকাল যেতে হবে জিমে। কালকে জিমে যেতে হবে না। কেন? কালকে স্কুলে যাবে। থাট, ওইসব মেয়ের জন্যে মেয়ের আছে, আমি কেন করতে যাব? তাছাড়া তুমি আমাকে বলেছ বড় বড় বাড়ির বউরা সন্তানদের পেছনে ওই আর 5টা মায়ের মতো লেগে থাকে না। আমি হলাম অ্যারিস্টোক্রেট, সুতরাং আমার চাল চলন, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবটা হবে আলাদা। আর 5টা সাধারণ ঘরের মায়ের মতো কেন করব আমি? সুইটি, তুমি কিন্তু সবকিছু থেকে বাইরে বেরিয়ে যাচ্ছ। প্লিজ শশাঙ্ক, তুমি বাইরে যাও। এটা আমার ঘর, আমাকে একা থাকতে দাও। আর ভুলে যেও না, তোমার বাবার কোম্পানির সব কিছুর থেকে আমি 75%-এর অংশীদার। সুইটি? হ্যাঁ, আমার শ্বশুরমশাই আমাকে সে অধিকার করে দিয়ে গেছেন। আমাকে উনি একদিন বলেছিলেন তোমার বড্ড ইগো প্রবলেম আর সন্দেহবাতিক ব্যাটা ছেলে তুমি। অনুরাধার সঙ্গেও তোমার সম্পর্কটা নষ্ট করে দিয়েছো এই সন্দেহের জন্যে। আমাকে যদি সন্দেহ করতে আসো মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী, তাহলে তোমার বিরুদ্ধে আমি কেস ঠুকবো কিন্তু। হ্যাঁ, আর সবাই, গোটা শহরের লোক জানবে শশাঙ্ক রায়চৌধুরীর বউ তাকে ডিভোর্স দিয়েছে। রাগে মাথা চক্কর দিয়ে ওঠে শশাঙ্কর, চিৎকার করে ওঠে, দরজার মধ্যে নিজের হাত দিয়ে শব্দ করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত নিচে নেমে আসে। একটা চুরুট ধরায়। কি হয়েছে বাবু? কি আর হবে, আমার পোড়া কপাল হয়েছে। ঘরে যাও,
তোমার মুখ দেখতে চাই না। আর এই যে এই যে এই যে এই যে সিঁদুর পরে আছো, শাখা পরে আছো, এইসব কি বললো? আমার বাপটা চলে যাওয়ার 6 মাস পরে আমি 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 তোমার পেটে আসি। হ্যাঁ, তার আগেই রজত অলরেডি বাড়ির দাসীর কোলে জন্ম নিয়েছে। হ্যাঁ, তুমি কি বলো তো? দেখ বাবা, আমি কি বলতে পারবো না, তবে তোর ঠাকুরদার জীবিতকালে একটা বংশধরের খুব প্রয়োজন ছিল, আমি সেইটাই করেছি। তোর ঠাকুরদা আমাকে খুব ভালোবাসতো, ভরসা করতো। উনি চেয়েছিলেন মহাভারতের গল্প শুনিসনি তুই? শুনেছিস তো? সবই তো তোর পড়া। বংশবৃদ্ধি করতে গেলে এটুকু করাই যেতে পারে। আর রইল বাকি আমার শাখাপালা সিঁদুর, ও আমি সারা জীবন পড়বো বাবা, যতদিন না তোর বাবার মৃত্যুর সংবাদটা নিজের কানে শুনতে পাবো, বুঝলি? বলে শশাঙ্কর মা ঘরের দিকে চলে যায়। শশাঙ্ক বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকে। নিজের দোষে নিজের পায়ে আজকে সে কুড়ুল মেরেছে। হ্যাঁ, সুইটির ঘরের আলো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। মেয়েটাও ঘুমিয়ে পড়েছে। একমাত্র ঘুম নেই শশাঙ্কর 2 চোখ জুড়ে। কি করে সুইটিকে সায়স্তা করা যায়? সুইটি কালকেও যাবে রজতের সঙ্গে দেখা করতে, আর ও শিওর যে রজত ওর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছে। হ্যাঁ, প্রতিশোধ তুলছে, প্রতিশোধ। কোটি কোটি টাকার প্রপার্টি নিজের নামে করে নিয়েছে শশাঙ্ক তার বাবাকে দিয়ে। বাবা বলেছিল এর অংশীদার রজতও আছে, কিন্তু সে হতে দেয়নি, দাসীর ঘরের সন্তান বলে। এখন এখন রজত সেটা সুদে আসলে তুলছে। সুইটি তো ছেলে মানুষ, বোঝে না রজত যে কতটা অসভ্য। অনুরাধার সঙ্গে সম্পর্ক ভালোই চলছিল ওর, কিন্তু একদিন একটা ফটো এনে রজত দেখিয়েছিল শশাঙ্ককে। ওকে ওকে কনভিন্স করেছিল যে অনুরাধার সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকি অনুরাধার কোথায় কোথায় দাগ আছে সেটাও বলে দিয়েছিল। সেই থেকে অনুরাধার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় শশাঙ্কর। শশাঙ্ক ব্যাপারটাকে একবারও যাচাই করার চেষ্টা করেনি, কিন্তু এখনো শিওর ওর বউ নিশ্চয়ই ফষ্টি নষ্টি করছে ওই রজতের সাথে। যা ঝাল তোলার ওই রজতকে দিয়েই তুলতে হবে, মনে মনে ভাবে শশাঙ্ক। পরের দিন শশাঙ্ক ঘুম থেকে ওঠার আগেই সুইটি উঠে পড়ে। মেয়ের মর্নিং স্কুল সে চলে গিয়েছে, মেড দিয়ে এসেছে। আর সুইটিও নিজে সেজে গুছে বেরিয়ে গেছে। মা মা, কি হয়েছে? সুইটি কোথায়? কখন বেরিয়ে গেছে? রজতের সঙ্গে আজকে বলে দীঘা যাবে। দীঘা? হ্যাঁ, গাড়িতে করেই যাবে বা চলে আসবে। দীঘায় রজতের নাকি কি একটা প্রোগ্রাম আছে, সেখানে মনে হয় কোনো নতুন জিম সেন্টার খুলেছে। চট করে মনে পড়ে যায় শশাঙ্কর। 2 দিন আগেই একটা লেটার এসেছিল ইমেলে, এই দীঘা বিষয়ক ব্যাপার নিয়েই। দীঘাতে ওদের কোম্পানির কি একটা যেন করার জন্যে একটা মিটিং। ঠিক আছে। শশাঙ্ক ঘরে বসেই টিকিট বুক করে এবং একই ট্রেনে করে সে যাবে ঠিক করে। যদিও ট্রেনটা আগে পিছে হয়ে যায় অনেকটা সময়ের ডিস্টেন্সে, শশাঙ্ক তবুও কাউকে না জানিয়ে ড্রাইভ করে অনেকটা রাস্তা পার হয় এবং মাঝপথে ট্রেনে ওঠে। সে অনুমান করছে এই ট্রেনেই রয়েছে তার স্ত্রী এবং তার সৎ ভাই। দীঘায় পৌঁছানোর পর তখন বেলা গড়িয়ে সেই 2টোর দিকে। ভোরবেলা বেরিয়েছিল ওরা। হ্যাঁ, রিসর্ট বুক করা বা অন্য কিছু এই সবটা জানতে পারবে কি করে সে? সঙ্গে সঙ্গে মাথায় আসে সুইটির মোবাইল নাম্বার, পাসওয়ার্ড সব সে জানে। ট্র্যাক করা খুব একটা কষ্টকর হবে না। তাছাড়া সে একজন পাশ করা উকিল, কি করে ক্লায়েন্টকে জব্দ করতে হয় সে খুব ভালো করেই জানে। এই ক্ষেত্রে না হয় ক্লায়েন্ট তার স্ত্রী হলো। কথা মাফিক কাজ। পুলিশের সাহায্য নিয়ে সে ট্র্যাক করে তার স্ত্রীকে এবং সেই মাফিক ঠিকানায় পৌঁছে যায়। 5 তারা বিরাট বড় একটা হোটেল, এসি কামরা বুক করেছে ওরা। হ্যাঁ, রজতের স্ত্রীর নামে বুক করা হয়েছে। একটা ঘরেই রয়েছে, তবে ডাবল বেড। সন্দেহটা আরো বেশি জাগে শশাঙ্কের মধ্যে। দেখ দেখ, তুই আমার বন্ধু বলে বলছি, এত দূর দীঘায় এসেছিস তোর স্ত্রীকে সন্দেহ করতে করতে, আর তোর সন্দেহটাও একদম ঠিক। তোর স্ত্রী একটা নষ্টা মেয়ে ছেলে। ওকে ধরতে গেলে আমাদের তথ্য প্রমাণ নিয়ে যেতে হবে। ওসব মেয়েরা খুব চালাক হয় রে। এত বড় সংসার কি করে করলি বলতো? সেটাই তো কথা সোম, সেটাই তো কথা। আমার চোখে ধুলো দিয়ে তোর বউ শাঁখাবালা পড়ে না? না, সিঁদুর কিচ্ছু পড়ে না। কেন পড়ে না? ওর ইচ্ছে। শশাঙ্ক বলল না। দেখ, ওই শাঁখাবালা সিঁদুরটা আর যাই বল, ছেলেরা কিন্তু একটু ভয় পায় ওইসব মেয়েদের কাছে আগাতে।
হ্যাঁ, কারণ ওরা সিল মারা জানেই। তোর বউ তো প্রথম থেকে তার মানে আধুনিকা। হ্যাঁ, প্রথম থেকেই। বাচ্চাদের দিতে হলো কেন? সব ওর প্রবলেম। ও বোধহয় নিতে চায়নি, পেছনে পেছনে পিল টিল খেয়ে নষ্ট করতো। চিন্তা কর, আর সেই বউকে তুই এত বছর ধরে, তুই নিজে একজন তুখর ব্যারিস্টার হয়ে এই ভুলটা কি করে করলি বলতো? সেটাই তো আমার ব্যাড লাক। ব্যাড লাকে গুড লাক কর, বুঝলি? খুব শিগগিরই গুড লাক কর। চল, কোথায়? এক্ষুনি গাড়ি নিয়ে বেরোবো। তোর বউ যেখানে আছে ওকে হাতে নাতে আমরা ধরবো। তার উপর এখন সন্ধেবেলা, বুঝতেই পারছিস, দুটো মানুষ একই হোটেলে, আমি আর সহ্য করতে পারছি না সোম, প্লিজ। দীঘাতেই তার বন্ধু সোমকে সে পেয়ে যায়। ভাগ্যবশত এইখানকার স্থানীয় থানার তিনি ওসি হয়ে এসেছেন। দুই বন্ধু মিলে গাড়ি করে বেরোয় স্ত্রীকে খোঁজ করতে। পাঁচতারা হোটেলের সামনে এসে নিজের পরিচয় দেয় শশাঙ্ক, আর ওর পরিচয় জানে না এমন লোক খুব কম। ম্যানেজার নিজে ওকে ডুপ্লিকেট চাবি দিয়ে দেয়। আপনি নিজের কাজ সেরে আসতে পারেন স্যার। দরজা খুলে শশাঙ্ক ভেতরে ঢুকবে নাকি সোম ঢুকবে এটা বুঝতে পারে না। তবে ঘরে ঢুকে কিচ্ছু লাভ হয় না। ভেবেছিল দুটো মানুষকে একই বিছানায় ওরা ধরবে, কিন্তু কেউ তো নেই। ব্যাগ রয়েছে অথচ মানুষগুলো নেই। এরা কোথায় গেছে? হোটেলে খোঁজ নিয়ে ওরা জানতে পারে দুপুরবেলা এসে কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে গিয়েছে। এরপরে ওরা সেইখানে দাঁড়িয়ে শুনতে পায় এখানে কোথায় একটা জিমনাস্টিকের আয়োজন হয়েছে। বহু বড় কোম্পানি থেকে অনেক লোকজন এসেছে এই জিমনাস্টিক যে সেন্টারটা খোলা হয়েছে এটাকে উদ্বোধন করার জন্য। শশাঙ্ককে নিমন্ত্রণ করা হয়েছিল ওই ইমেলের মাধ্যমে। মনে পড়ে শশাঙ্কর, আমি ওইখানেই যাব। ওইখানে গিয়ে কি হবে? জিমনাস্টিক তো না, আমার মনে হচ্ছে ওরা ওখানেই গেছে। আরে রজত তো জিম সেন্টার চালায়, শুনেছিলাম খুব শিগগিরই ওনাকে একটা জিমনাস্টিকের সেন্টারও খুলবে। বুঝতে পারছিস না, ওর ব্যবসা ফুলে ফেপে ডাবল হয়েছে। আমি আর কি ইনকাম করি, আমার থেকে বেশি ইনকাম করে। দেখ, আমার বাবা জারদ সন্তান, অথচ ওসব কথা এখন বাদ দে। ইগোতে নেওয়ার মতো কথা বলে এখন লাভ নেই, চল। দুইজনে মিলে বেরিয়ে যায় বিরাট বড় একটা হল ঘরের সামনে। হ্যাঁ, অলরেডি 3 তলা হয়ে গিয়েছে। অনেক স্টুডেন্ট রয়েছে, একটা নির্দিষ্ট পোশাক পরা, আর হল ঘর জুড়ে বসে রয়েছে স্বনামধন্য ব্যক্তিত্বরা। শশাঙ্কের সিটে ওর নামটা স্পষ্ট করে লেখা। ওইখানে গিয়ে শশাঙ্ক বসে আর সোম বসে পাশের একটা ক্যাজুয়াল সিটে। দুইজনে মিলে জিমন্যাস্টিকের প্রোগ্রাম দেখছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা করছে, দারুণ লাগছে। সব শেষে যারা আসে স্টেজের মধ্যে তারা হলো রজত আর ওর স্ত্রী। নিজের স্ত্রীকে এমন অবস্থায় দেখে মাথাটা গরম হয়ে যায় শশাঙ্কর। দারুণ প্রোগ্রাম চলে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আটকে রাখতে পারে না। ভরা লোকের সামনে স্টেজের উপরে উঠে ঠাঁচি একটা চড় মারে তার স্ত্রীকে। রজত রেগে যায় ওর উপরে। এটা কি করলি? কি করলাম মানে? অসভ্য মেয়ে মানুষ! বাড়িতে বর শাশুড়ি মেয়ে থাকতেও তুমি এখানে ফষ্টি নষ্টি মারাতে এসেছো? হ্যাঁ, জুতো খুলে তোমায় মারবো। বিবাহিত হয়েও বিবাহিতের মতো চিহ্ন শরীরে রাখে না। কি পোশাক পরেছে এগুলো? হ্যাঁ, ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি ডিভোর্স দিতে, কিন্তু লিগালি ডিভোর্স দিতে গেলেও 6 মাস আমাদের থাকতে হবে। চলো, চলো তুমি। হাত ধরে রিরি করে টানতে টানতে শশাঙ্ক গাড়িতে উঠিয়ে বসায় তার আদরের স্ত্রী সুইটিকে। সুইটির চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, কিচ্ছু বলছে না সে। রজত থম মেরে দাঁড়িয়ে। সোম এসে বলল, তোর ইচ্ছে পূর্ণ হয়েছে। তুই চেয়েছিলি সুইটির সঙ্গে সম্পর্কটাও নষ্ট হোক, ঠিক যেইভাবে অনুরাধার সাথে তুই কাটছাড় করেছিলি। কিন্তু ব্যাপারটা ভালো হলো না রে ভাই, আমি এরকম চাইনি। আরে ধ্যাৎ, সে তুই চাষটি সেটা কে বলতে চাইছে? তাছাড়া ওর বিরাট নাম ডাক হয়েছে, বিখ্যাত ব্যারিস্টার, ডিভোর্সের করছি। ওর নিজের বউয়ের সঙ্গে ওকে ডিভোর্স করিয়ে ওর ব্যবসা আমি লাটে তুলব। আমারও হেব্বি রাগ ওর উপরে, কিন্তু অনুরাধা যদি কোনোদিন ফিরে আসে, সবটা জানতে পারলে তো অনুরাধাই মিটমাট করে দেবে। আরে অনুরাধাকে খবর দেবেটাকে? দিতে পারে, দেওয়ার লোকের তো কোনো অভাব নেই। মানে আমার মনে হচ্ছে সুইটি অনুরাধাকে খবর দিয়েছে, কারণ আমি জানতে পেরেছি। ভুলে যাস না, আমিও শশাঙ্ক রায়চৌধুরীর ভাই। লতায় পাতায় আমারও অনেক ক্লায়েন্টের সঙ্গে ওঠা বসা। গাড়িতে বসিয়ে গাড়িটা স্টার্ট করে শশাঙ্ক এবং সরাসরি সেখান থেকে কলকাতায় আসে। হ্যাঁ, এসি গাড়ির মধ্যে বসে শরীরে হয়তো ঘাম হচ্ছে না, কিন্তু মনটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে সুইটির। সে বলেছিল রজতকে বারবার শশাঙ্ককে জানিয়ে যাবে, কিন্তু রজত বলেছিল গোপনে করতে।
যতটুকু সন্দেহের বীজ ছিল না তা সম্পূর্ণ বপন হয়েছে এখন শশাঙ্কর ভেতরে। এই বয়সে যদি ওকে এখনো ডিভোর্স দেয় তাহলে কোথায় যাবে মেয়েটা? শশাঙ্কর পায়ের তলায় কি থাকবে তাহলে সারা জীবন ধরে? যেইভাবে শশাঙ্ক ওকে রেখেছে, সারা জীবন নিজের হাতের পুতুল করে নাচিয়েছে, এখনো কি ঠিক সেইভাবেই? বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে হাত ধরে টান দিয়ে বাইরে বার করে দেয় শশাঙ্ক তার স্ত্রীকে। পড়ে যায় মেয়েটা, উঠে বসে। তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। চুপ, একদম চুপ। আমি লিগালি তোকে ডিভোর্স দেব, আর মেয়ের দায়িত্ব আমি নেব। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? আমাকে না জানিয়ে সরাসরি দীঘা, একই হোটেল, রজত। তুমি জানো না রজত কতটা খারাপ? ওমা, তুমি তো প্রথম দিন আমাকে রজতের কাছে যেতে বলেছিলে গো। আমি কি রজতকে চিনতাম? আমি শাড়ি পরে, শাঁকা পলা, সিঁদুর পরে যেতে চেয়েছিলাম। তুমি আমাকে অর্ধনগ্ন বেশে পাঠিয়েছ। আমাকে দেখে তো কেউ বলবেই না যে আমি কারো মা, আমি কারো বউ, আমি কারো প্রেমিকা। আমি তো বেশ্যাও না। আমাকে কোথায় ছেলে তুমি দাঁড় করিয়েছো, তাদেরকে দেখলেও না আইডেন্টিফাই করা যায়। আমাকে তো কেউ দেখে কিছুই বুঝবে না। আমি তোমার হাতে নগ্ন পুতুল হয়েছি সারা জীবন ধরে। তুমি যেভাবে চালিয়েছো সেভাবে চলেছি। আজকে যখন জিম করতে গিয়ে নিজেকে একটু খুঁজে পেলাম অসংখ্য হাততালির মাঝখানে, তখন মনে হলো হ্যাঁ, আমার মধ্যেও ট্যালেন্ট আছে, আমিও পারি আর্ন করতে। সুযোগটা পাইনি তাই। শহরের বিখ্যাত ব্যারিস্টার শশাঙ্ক রায়চৌধুরীর স্ত্রী একটা সামান্য বিএ পাশ করা মেয়ে, যার ক্ষমতা ছিল কিছু করে দেখানোর, কিন্তু সে হতে দেয়নি তার ইগোর জন্য, তার সন্দেহ প্রবণতার জন্য, তার বংশ বিস্তারের জন্য। সে শুধু একটা স্ত্রীকে নিয়ে এসেছে। এদিকে কত রাত সে অন্য মেয়ে ছেলেদের সঙ্গে কাটিয়েছে, অন্য মেয়েদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছে। আর অ্যাপয়েন্টমেন্ট করা মানে কি সেটা কি আমি বুঝি না শশাঙ্ক রায়চৌধুরী? অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি থাকবে তোমার মেয়েকে নিয়ে, এটাই তোমার সিদ্ধান্ত তো? ঠিক আছে, তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে। রজত আমাকে আত্মপরিচয় গড়ে তোলার জন্য অনেক শক্তি জুগিয়েছে। আমি পারবো সেইখান থেকে রুখে দাঁড়াতে। এই যে আমার মোবাইল, ও আমাকে সাহায্য করবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হতে পরিশ্রম করতে হয় কঠোর, আমি মানছি, কিন্তু আমি করে দেখাবো। আর একদিন আমার মেয়ে জানবে তার মা তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। ঠিক জানবে, কারণ তোমার মাও তোমার জন্যে সারা জীবন ত্যাগ স্বীকার করেও তোমার কাছ থেকে ভালোবাসা পায়নি মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী। বংশ বিস্তার করতে গিয়ে নিজেকে সে বিকিয়ে দিয়েছে, অথচ তোমার কাছে নাম পায়নি। তোমার কাছে সে কুলোটা, বেশ্যা মা, তাই না? একটা আননোন নাম্বার থেকে ফোন আসে শশাঙ্কর। হ্যাঁ, সুইটের কথাগুলো তাকে আরো বেশি রাগিয়ে তুলছে। হ্যালো, কে? শশাঙ্ক, আমি অনুরাধা। কে? অনুরাধা। অনু? এত বছর পর? কি মনে করে? আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই এক্ষুনি। সম্ভব? তাহলে ক্যাফে বারে চলে এসো, ওখানেই আছি। থাক তুই, বলে শশাঙ্ক গাড়িটা স্টার্ট করে বেরিয়ে যায়। ক্যাফে বারে পৌঁছাতে সময় লাগে মাত্র 25 মিনিট। আর এই 25 মিনিটে শশাঙ্ক একবারও ওর স্ত্রীকে ফোন করেনি। কেমন আছো? ভালো। অনেক বছর পর তোমাকে দেখে। তোমাকে খুব উদ্বিগ্ন লাগছে শশাঙ্ক। হ্যাঁ, মানে ওই স্ত্রী, মেয়ে, মা সবাই ভালো আছে? আর সংসারের কথা আর বলো না। আমাদের মধ্যে একটা ছোট্ট ভুল হয়েছিল শশাঙ্ক। তোমার ভাই রজত আমার কতগুলো ছবি তুলেছিল। ছবি তুলে সেইগুলোর মধ্যে নিজেকে বসিয়ে এতটা অশ্লীল করেছিল, আর তার কথায় বিশ্বাস করে তুমিও আমাকে ত্যাগ করলে। নিজের স্ত্রীকে কিন্তু অন্য পুরুষের ভরসায় রেখে তাকে ত্যাগ করো না। তোমার স্ত্রীর খুব সুনাম আছে। সোশ্যাল মিডিয়ায় ওর ভিডিও দেখো, কত সুন্দর জিমন্যাস্টিক করতে পারে। হ্যাঁ, তুমি তো লাকি ম্যান। বিখ্যাত ব্যারিস্টার শশাঙ্ক রায়চৌধুরী একজন লাকি ম্যান। তার স্ত্রীর নিজেরও একটা আলাদা করে পরিচয় আছে। আজকে তোমার সঙ্গে দেখা করার একটাই কারণ, আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে আজকে অনেকগুলো বছর হলো। নতুন করে সম্পর্কে বাঁধতে চাইনি, এত বছর বিদেশ ছিলাম, কিন্তু আমাকে ডেকে নিয়ে এসেছে তোমার স্ত্রী নিজে। হ্যাঁ, সেই আমার সঙ্গে যোগাযোগ করে, এফবিতে মেসেঞ্জার করে, আমাকে জানায় তোমার ইগোর কথা। আমি মনে করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অবশ্যই একবার আমাকে ভারতের মাটির স্পর্শ করতেই হবে।
তুমি ভুল করছো শশাঙ্ক। তুমি একটা খাঁটি মানুষকে পেয়েও কিন্তু হারাচ্ছ। ও তোমাকে ঠকায়নি। আর মামুন তোমারই সন্তান। ইচ্ছে হলে তুমি ডিএনএ টেস্ট করাতে পারো। রজত বরাবরই তোমার সঙ্গে খেলা খেলেছে। রজত যেহেতু তোমার সৎ ভাই, তোমার বাবার জারদ সন্তান, বরাবরই সে চেয়েছে তোমাকে অসুখী রাখতে, আর সেটাই সে ফুলফিল হয়েছে। আর সোমকে বিশ্বাস করো না, সোম কিন্তু রজতের একমাত্র ভক্ত, কারণ সোমের বোনের সঙ্গেই রজত ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে আজ অনেকগুলো বছর। শশাঙ্ক বুঝতে পারে সে ভুল করেছে। অনুরাধা বলে, আর আটকে রাখবো না, এখন তাড়াতাড়ি বাড়িতে যাও, গিয়ে বউটাকে আটকাও। ও যে লক্ষ্মী তোমার ঘরের, ওকে এইভাবে ত্যাগ দিও না, ওকে হারিয়ে যেতে দিও না। এখনো সময় আছে। কিন্তু আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। এতগুলো বছরও তোমাকে যখন মেনে নিতে পেরেছে, তোমার রাগ, অভিমান, সন্দেহ সবটুকুকে হজম করে তোমার সঙ্গে যখন সংসার জীবন করেছে, তখন তোমাকে ও ঠিক ক্ষমা করতে পারবে। যাও। শশাঙ্ক দেরি করে না, গাড়ি নিয়ে চলে আসে বাড়িতে। মা, মা, কি হয়েছে? বলছি তোমার বৌমা কোথায়? কে? কে মানে? আমার কটা বউ, হাজারখানা? তুই তো সবসময় সুইটি সুইটি করিস। তোমার বৌমা তোর মুখেই প্রথম শুনলাম বাবা। ও তো ঘরে বসে আছে, যা, ওর ঘরেই আছে। শশাঙ্কর মনের ভেতরে এক রাশ অভিমান, এক রাশ ক্ষোভ, দুঃখ, সবটাই যেন এখন ঝেড়ে ফেলতে চাইছে তার আদরের স্ত্রী সুইটির ওপরে। মামুনকে নিয়ে মা একটু আগেই বেরোলো, বলল, তুই তোর বউয়ের ঘরে যা, আমি আমার নাতনিকে নিয়ে একটু মন্দির থেকে ঘুরে আসি। বাড়িতে কতদিন ঠাকুরের নাম হয় না, তুই তো বিশ্বাসই করিস না। শোন, মামনের ৯ম জন্মদিনে আমি কিন্তু ধুমধাম করে অনুষ্ঠান করব, মাথায় রাখবি কথাটা। ভালোই হয়েছে, কেউ যখন ঘরে নেই তখন মান অভিমানের পালাটা এখনই চুকিয়ে ফেলা ভালো। শশাঙ্ক বউয়ের ঘরের কাছে যায়। আসবো? দরজাটা খোলাই আছে। ভেতরে ঢোকে শশাঙ্ক। ঘরটা অন্ধকার। দু একটা মোমবাতি জ্বলছে বিছানার কাছে রাখা ওয়ার্ড্রবের ওপরে। ঘরে অসম্ভব সুন্দর একটা রজনীগন্ধা ফুলের গন্ধ। পেছন ঘুরে তাকায় শশাঙ্ক। প্রথমে দেখে চিনতে পারে না, পরে বুঝতে পারে ওর স্ত্রী এসে দাঁড়িয়ে। এই বেশে তোমার বাড়িতে আমি পা রেখেছিলাম, বিদায় নিতে গেলে এই বেশেই নেব। শশাঙ্ক হালকা আলোয় যেইভাবে আবিষ্কার করেছিল ফুলশয্যার রাতে তার স্ত্রীকে, দেখে এখন সেই শাড়িটাই সে পরেছে। পরেছে শাঁখা পলা, পরেছে সিঁদুর, গয়নার সাজে আজকে সত্যি বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী মূর্তির মতো লাগছে ওকে। আমায় ক্ষমা করে দাও সুইটি, আমি অনেক বড় ভুল করেছি। আমি সবসময় তোমাকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছি। তোমার ভেতরেও যে একটা মানুষ আছে তাকে আমি বুঝতে চাইনি। আমায় ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। তুমি যেভাবে থাকতে চাও সেভাবে থেকো। তুমি এগুলো পড়তে পছন্দ করো তো? হ্যাঁ, তাই করো, আমি তোমায় বাধা দেব না। তুমি জাস্ট আমাকে ছেড়ে। সুইটি, সুইটি, সুইটি! অ্যাম্বুলেন্সে ফোন করা হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে ভর্তি করার পর ডাক্তার ওর হাতের নাড়ি ধরে বললেন, সরি মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী, আপনি অনেক দেরি করে ফেলেছেন। পয়জনও সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এখন ওকে বাঁচানোটা 80% সম্ভব নয়। হ্যাঁ, আপনারা আপ্রাণ চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা করুন স্যার। আমি আমার জীবনে যতটুকু ভালো করেছি সবটুকু দিয়ে ওকে ফিরে পেতে চাই। কথাটা বলে নিজেই চুপ হয়ে যায় শশাঙ্ক। ভালো করেছে? কোথায়? টাকার জন্যে কত ভালো সম্পর্ক নষ্ট করেছে, মিথ্যে অপবাদ দিয়েছে মেয়েগুলোর ওপরে, তাদের চরিত্র নিয়ে কলঙ্ক দিয়েছে, অথচ যারা কলঙ্কের ধারেই ছিল না। সব প্রতিশোধ আজকে একসঙ্গে তুলেছে ভগবান ওর নিজের স্ত্রীর মধ্যে দিয়ে। হ্যাঁ, নিজেকে বজায় রাখতে গিয়ে শশাঙ্ক ঘাড়ে চাপিয়ে দিয়েছে দায়িত্বগুলো এক একজনের এক এক রকমভাবে। পৃথিবীতে সবাই আসে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। আবার যখন তার প্রকাশ করার সময় হয় তখন সে ঝরে যায় পাপের ফল দেওয়ার জন্যে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।